48তম স্পেশাল বিসিএসটা দিবেন, কিন্তু এখন আপনি জানেন না যে কিভাবে প্রিপারেশনটা নিবেন। বিশেষ করে এই বিসিএসটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য বিসিএস এর মতো ধরাবাঁধা কিছু কোশ্চেন নাই, এখানে একটু প্যাটার্ন ডিফারেন্ট থাকে। কি কি পড়বেন, কি কি পড়বেন না, কোথা থেকে পড়বেন, এগুলো নিয়ে ডিটেল আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই দেরি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রিলেটেড আরো অনেক ভিডিও আসতেছে। তো চলেন দেরি না করে শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেজ। আমি মোহাম্মদ লতিফুর রহমান এবং আজকে আমাদের সাথে আছে লাবণ্য ইসলাম ঋতু আপু। তিনি একজন ডেন্টাল সার্জন এবং উনি 43তম বিসিএস এ বর্তমানে প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন। এখন আমরা তার কাছ থেকে জানবো যে 48তম বিসিএস, যেটা একটা স্পেশাল বিসিএস, এই বিসিএস এ আমরা কিভাবে আরো বেটার একটা প্রিপারেশন নিতে পারি বা কি কি সাবজেক্ট থাকে, কিভাবে পড়তে হবে অ্যান্ড এভরিথিং। তো চলেন শুরু করা যাক। আপু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি আগে আমাদেরকে কোশ্চেন প্যাটার্নটা বলেন যে কিরকম প্রশ্ন আসে একটা স্পেশাল বিসিএস এ। একটা স্পেশাল বিসিএসে প্রথমে প্রিলিমিনারি 200 নম্বরের হয়, যেখানে 100 নম্বর থাকবে হলো আপনার জেনারেল সাবজেক্ট বেসিস, যেখানে সাবজেক্টের মধ্যে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, বিজ্ঞান অল্প পার্ট, তাছাড়া বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এইসব বিষয় থাকবে 100 নম্বর। আর বাকি 100 নম্বর থাকবে হচ্ছে সাবজেক্ট রিলেটেড। যেহেতু 48তম বিসিএস এর মধ্যে আছে হলো এমবিবিএস এবং বিডিএস ডাক্তার নিবে, তো তাদের স্পেশাল যে সাবজেক্টগুলো সেই রিলেটেড 100 নম্বরের প্রশ্ন হবে এখানে। তাহলে এবার আমার একটা প্রশ্ন, যে ধরেন যে আমরা এবার যদি ভেঙে বলি যে কোন কোন সাবজেক্টে, তো ধরেন আপনি মেডিকেল বা টেকনিক্যাল পার্টটা বাদে বাকি পার্টটা কিভাবে প্রিপারেশন নিতেন? বাকি পার্টটার ক্ষেত্রেও আমি আসলে জেনারেল বিসিএস এর জন্য যেভাবে প্রিপারেশন নিতাম সেভাবেই প্রিপারেশন নিতাম। তবে আমি যেটা দেখেছি 39 এবং 42 বিসিএস আমার দেওয়া হয়নি, বিসিএসগুলো, কিন্তু আমি প্রশ্নগুলো দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে তুলনামূলক যে অন্যান্য জেনারেল বিসিএসের চেয়ে এখানে জেনারেল পার্টটার প্রশ্নটা তুলনামূলক ইজি হয়। তবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা কখনোই ইজি হয়েছে বলে আমি এখন এভাবেই প্রিপারেশন নেব এমন না, কারণ সময়টা চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন বাড়তেছে, তো আমরা জেনারেলের মতো করেই প্রিপারেশনটা নিব। এক্ষেত্রে আমরা কি কি বই ফলো করতে পারি? এক্ষেত্রে আমি বলবো যে কোনো আমি বলবো না যে একটা পাবলিকেশনের সব বই কিনতে, না, আপনি যে দেখবেন কোন সাবজেক্টের জন্য আপনার কোন বইটা ভালো লাগছে, বাজারে কোন বইটা সবচেয়ে ভালো, আপনি এভাবে আপনার যেহেতু অল্প সময়, আপনি একটা করে বই কিনবেন প্রত্যেকটা সাবজেক্টের, বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, আপনি নিজে যাচাই বাছাই করে এভাবে কিনবেন এবং ওভাবে পড়া শুরু করবেন। এখানে আমি বলবো যে একটা সাবজেক্টের জন্য 3-4টা বই কেনার কোনো দরকার নেই। আপনি একটা সাবজেক্টের জন্য এখন একটা বই কিনবেন এবং একটা বইকে বেশি বেশি করে পড়বেন, রিভাইজ দিবেন। তো আমি এই বিষয়ে একটু অ্যাড করে নিই যে দেখা গেছে যে আমরা কি কি একটা সাবজেক্ট হলে কি কি বই হবে, সেটা আমাদের ফুল একটা ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে একটা কথা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার বিভিন্ন আমার বোন, তারপর অন্যান্য ফ্রেন্ড, এদের দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলে তারা একটা ডাইজেস্ট হাতে নিয়ে শুরু করে দেয়। এটা আমার মনে হয় যে সঠিক একটা পদ্ধতি না, কারণ দুইটা বিষয় থাকে। একটা বিষয় হলো যে আপনি যে কোনো একটা সাবজেক্ট যখন পড়বেন, আপনাকে প্রথমে থিওরি পার্টটা পড়া লাগবে, অর্থাৎ যে মেইন টপিক সেটা পড়া লাগবে, দেন আপনি পাস্ট কোশ্চেনগুলো সলভ করবেন। এইটা যদি আপনি না করেন, আপনি যতই শুধু থিওরি পড়েন হবে না, শুধু পাস্ট কোশ্চেন পড়েন, সেক্ষেত্রেও এই জিনিসটা হবে না। তাই এক্ষেত্রে আপনাকে যে কোনো ওই সাবজেক্ট ওয়াইজ বই নেবেন, টপিকগুলো দেখলেন এবং টপিকের সাথে রিলেটেড আপনি হলো গিয়া এই পাস্ট কোশ্চেনগুলো সলভ করলেন। আচ্ছা, আমি নিজেও দেখেছি, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন অনেকের কাছে শুনেছি এরকম ডাইজেস্ট পড়েছে বা যে কোনো কোশ্চেন ব্যাংক। তবে আমি সেটা করিনি, আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিয়েছি। তখন আমার কাছে আসলে মনে হয়েছে এত সবাই যে ডাইজেস্ট পড়ে বা কোশ্চেন ব্যাংক পড়ে, এটার মধ্যে আসলে আছে কি। তো আমি নিজেও তখন একটা কিনি, এটা লাস্টে, এটা আমার প্রিপারেশন প্রিলিমিনারি হওয়ার পরে, প্রিপারেশন নেওয়ার পরে। তো আমি যেটা দেখলাম, আসলে কেউ যদি শুরুতেই একটা ডাইজেস্ট নিয়ে বসে, তার কিন্তু প্রিপারেশনটা ওভাবে হবে না। আর আমরা যে দেখতেছি এখন যে গত এনএসআই এর পরীক্ষা প্রশ্ন বা রিসেন্ট যেসব পরীক্ষা হচ্ছে, এখানে কিন্তু কেউ যদি খুব ভালোভাবে একটা টপিককে না পড়ে, যদি সে শুধু ডাইজেস্ট বা যে কোনো কোশ্চেন ব্যাংক পড়ে যায়, সে আসলে খুব বেশি দূর আগাতে পারবে না। তখন সে দেখা যাবে পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছে, আসলে তেমন কোনো ফলাফল আসলে সে পাবে না। তো অবশ্যই এটা ভালো হবে যে আগে আপনি একটা সাবজেক্টের জন্য টপিক ওয়াইজ আপনি পড়বেন, তারপরে নিজের প্রিপারেশনটা কেমন যাচাই বাছাইয়ের জন্য আপনি তখন একটা ডাইজেস্ট থেকে পরীক্ষা দিতে পারেন বা প্রশ্নগুলো দেখতে পারেন, এটা একটা পদ্ধতি হতে পারে। হ্যাঁ, এখানে এটা একটা বিষয় থাকে যে অনেকে দেখা যাচ্ছে যে অফিসে বা চেম্বারে একাধিক বই নিয়ে যাওয়াটা একটু উইয়ার্ড ফিল করে। তো সেক্ষেত্রে আপনি হয়তো ডাইজেস্ট নিয়ে যেতে পারেন। তো আমি আগে বলছি যে আমাদের ভিডিওটা কোনোভাবে স্পন্সার্ড না, কিন্তু আপনার যদি মনে হয় যে না, আপনি একটা
ডাইজেস্টের সাজেশন চাচ্ছেন, আমার বেশ কয়েকটা ডাইজেস্ট রিসেন্টলি দেখা হচ্ছে। এই একটাও ডাইজেস্ট আছে, এটা মূলত পাঞ্জাবি পাবলিকেশনসের, এটা 47তম BCS এর জন্য। আমি মেনলি এই বইটা সাজেস্ট করার রিজন একটা, যে বেশিরভাগ ডাইজেস্টে দেখা যায় যে আমি ইম্পর্টেন্ট কোন পার্টটা এটা দেখা যায় না। এই বইটাতে দেখা গেছে যে যে পার্ট থেকে আগে কোশ্চেন দিয়েছে সেই পার্টটাকে তারা মেনশন করে দিয়েছে, অর্থাৎ পাশে BCS এবং BCS এর কোন BCS সেটা মেনশন করা আছে, যেটা এই ডাইজেস্টটার একটা ভালো গুণ আমি বলবো। যার কারণে আমি আগে বলে নিচ্ছি যে আপনি শুধু ডাইজেস্ট ফলো করবেন এরকম না, যদি আপনি ডাইজেস্ট ফলো করেন আপনি অবশ্যই সাথে একটা কোশ্চেন ব্যাংক ফলো করতে পারেন। এখন পাস্ট কোশ্চেনের জন্য আমার কাছে এই মুহূর্তে বাজারে অনেকগুলো বই আছে। আবার বলে দিচ্ছি, আপনি যে কোনো বই, সেই বইটাই বেস্ট যে বইটা আপনার কাছে ভালো লাগে। এরপরও আপনার যদি মনে হয় যে না আপনি একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে পারেন, এইটা আমার কাছে এই মুহূর্তে একটা আছে, এটা ক্র্যাক পাবলিকেশনসের, এটা মূলত প্রিভিয়াস MCQ। এই বইটাতে মূলত আমি যেটা দেখলাম যে পাস্টের যেসব কোশ্চেন, শুধুমাত্র BCS না অন্যান্য জবেরও শুধুমাত্র পাস্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। প্র্যাকটিসের জন্য পাস্ট কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাই আমার মনে হয় যে আপনি যদি এই বইটা ফলো করেন বেশ ভালো, এবং এটা ছাড়াও আপনি যে কোনো পাস্ট কোশ্চেনের বই ফলো করতে পারেন। তো এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব, যে আমরা এবার নন টেকনিক্যাল পার্টটা বুঝলাম। এবার আপনি আমাকে বলেন টেকনিক্যাল পার্টে, যেহেতু আপনি একজন ডেন্টাল সার্জন, আমরা জানতে চাইবো ডেন্টালের প্রিপারেশনের ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ডেন্টাল পার্টের জন্য PSC কর্তৃক একটা সিলেবাস আমি দেখলাম, এটা তারা দিয়ে দিয়েছে। তো আমি অবশ্যই যেটা করতাম, এই সিলেবাসটা ধরেই আমি প্রিপারেশন নেওয়া শুরু করতাম। আমি দেখলাম ওখানে আছে অ্যানাটমি, ডেন্টাল অ্যানাটমি, ওর আছে দেখলাম এখানে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, তারপর প্রোস্তোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিফেশিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, ফার্মাকোলজি, ডেন্টাল ফার্মাকোলজি। এখন আপনারাই বলেন, এই সাবজেক্টগুলো কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত পড়েই এসেছি। তো আপনার যে কাজটা করতে হবে, ওই বইগুলোই আপনি আবার বের করবেন এবং আপনি টপিক ধরে ধরে, যেটা PSC দিয়ে দিয়েছে, আপনি সেই টপিক ধরে ধরে দাগিয়ে দাগিয়ে আপনি বইটা পড়বেন এবং রিভাইজ দিতে থাকবেন। এখানে আরেকটা কথা বলতে চাই, যেহেতু সময় খুব অল্প, আপনার আসলে নোট করার খুব বেশি সময় পাবেন না। তার চেয়ে আপনি যদি বইতে দাগিয়ে পড়েন, কিছু ইম্পর্টেন্ট লাইনগুলোকে আরও হাইলাইট করে পড়েন বা এটাকে বারবার রিভিশন দেন, তাহলে আমার মনে হয় যে আপনি খুব অল্প সময় হলেও আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আর এখানে আরও একটা কথা বলবো, তা হচ্ছে আপনি এখন নিজে পড়ায় মনোযোগী হন, নাকি আপনি কোচিং সেন্টার থেকে কি পাচ্ছেন সেটা। আর এখানে আপনাকেই যেহেতু প্রিপারেশন নিতে হবে, আপনাকেই পড়তে হবে, কোচিং সেন্টার কিন্তু আপনাকে পড়ায় দিবে না। আর আমি যে বললাম, এখানে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এই টপিকগুলো কিন্তু আমরা পড়েই এসেছি। আপনার সব কিছুই পড়া, জাস্ট আপনি আরও একবার একটু রিভাইজ দিবেন। ব্যাপারটা এমনই, নতুন কোনো কিছুই না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বলে রাখি, যে যেই লিঙ্কটার কথা, যেই সিলেবাসটা PSC থেকে দেওয়া হয়েছে, আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই একটা কথা মাথা রাখবেন, শুধুমাত্র টেকনিক্যাল পার্টটা না, নন টেকনিক্যাল পার্টও অনেক ক্ষেত্রে PSC স্পেশাল BCSগুলোর সাবজেক্টের কোশ্চেন কিছুটা ডিফারেন্ট হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, কারক বিভক্তি মূলত সাধারণ BCS বা জেনারেল BCS এর অংশ না, কিন্তু স্পেশাল BCS এর আগে কারক বিভক্তি আসতে দেখা গেছে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে টপিকটাই পড়ছেন, এনশিওর করেন যে এইটা আপনার পাস্ট যে কোনো কোশ্চেন এটার সাথে যাচ্ছে এবং আপনার যে সিলেবাস তার ভেতরে থাকছে। তো এবার আমাদের পরের কোশ্চেন এটা, যে এবার ধরেন আপনি মেডিকেলের প্রিপারেশন নেবেন, তাহলে মেডিকেলের ক্ষেত্রে এই প্রিপারেশনগুলো কী কী টপিক থেকে প্রিপারেশন নিতে হবে সে বিষয়ে আপনি আমাদের একটু বলেন। ওইটা সেম, আমরা যেরকম বললাম যে ডেন্টাল পার্টে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার, এখানেও ঠিক সেরকম আপনার মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি বা হচ্ছে ফার্মাকোলজি, এইসব সাবজেক্ট, অ্যানাটমি, এসব থেকে, এবং তারাও তো তাদের মূল বই পড়ে পড়েই আসছে। তো এখানে তারা টপিক দেখে তারা মূল বই থেকে পড়বে, এবং আশা করি মূল বই পড়লেই তারা এবং প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো থেকে তারা একটু আইডিয়া নিতে পারে কী ধরনের প্রশ্ন হয়। তো আশা করি এভাবে প্রিপারেশন নিলে তারাও খুব ভালো একটা প্রিপারেশন পরীক্ষার আগ পর্যন্ত নিতে পারবে। এখানে অল্প সময়ে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, আপনারা এখন থেকেই পড়া শুরু করেন, এবং অবশ্যই রুটিন ধরে আপনি প্রত্যেক দিন আপনারা রুটিন করবেন যে আমরা আজকে এই টপিকগুলো আমাকে শেষ করতে হবে। তো সেটা শেষ করতে যত সময় লাগে আপনাকে নিতে হবে। তো আমি আশা করছি যে আপনারাও ভালো করতে পারবেন। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যে একটা কথা খুব ভালো বলুন, যে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মেডিকেলের স্টুডেন্ট বা দেখা যায় যে যারা যেহেতু স্পেশাল BCS সম্পর্কে ওভারঅল খুব বেশি গাইডেন্স পাওয়া যায় না, সবাই দেখা যায় কোনো না কোনো কোচিং সেন্টার, কোনো না কোনো ভাইয়ার পিছিয়ে দৌড়ায়, সে আবার খুব বেশি ক্রাউডেড হয়ে যায়, সে আবার অত বেশি কেয়ার নেওয়া শুরু করে না। আপনি যদি আপনার নিজের প্রিপারেশানটা পাস্ট কোশ্চেন বেস করে দেখা শুরু করেন, আমার মনে হয় মোর দ্যান এনাফ। আর টু বি অনেস্ট, আপনি যখন একটা মেডিকেল কলেজে পড়ছেন, আপনার পড়ালেখার স্টাইল অন্যদের চেয়ে অলরেডি অনেক ডিফারেন্ট।
তাই আপনাকে আপনার বুদ্ধিমত্তাটা খাটিয়ে আপনি কীভাবে পাস্ট কোশ্চেনগুলো সলভ করতে পারেন, কীভাবে সিলেবাসটা ফলো করে দেখতে পারেন। কারণ আপনাকে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটা আপু হয়তো স্বীকার করবে, যে যদি আপনি টেকনিক্যাল পার্টটা ভালো করে পড়েন, আপনার তো বোথ পোস্ট গ্রাজুয়েশন এবং আপনার বিসিএস দুটাটাই ভালো হচ্ছে, তাহলে কেন না আপনি এই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে পাস্ট সিমিলার কোশ্চেন, যেহেতু আপনার বই যেহেতু সেম, আপনি পাস্ট কোশ্চেনগুলো পোস্ট গ্রাজুয়েশনেরটাও প্র্যাকটিস করতে পারেন। এটা খুব ভালো একটা অপশন হতে পারে। তবে মেইন বিষয় যেটা আপু বললেন, যে আপনাকে অবশ্যই 10 থেকে 12 ঘন্টা একটা টাইম ধরে রেগুলার পড়তে হবে। কারণ রেগুলারই প্র্যাকটিসটা না করলে বিসিএস এমন একটা জিনিস যে আপনি অবশ্যই বুঝতেছেন যে বিসিএসের ক্ষেত্রে এমন না যে আপনি পারেন না, এখানে কম্পিটিশনের বিষয়। একটা সিটের এগেনস্টে কমপক্ষে 1000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। তাই আপু এটা ছাড়া আপনি ওভারঅল ধরেন যে অ্যাকচুয়ালি বিসিএসের প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু অল্প টাইমে আছে, আর কোনো প্রিপারেশন রিলেটেড আর কোনো টিপস দিতে চান নাকি? এখানে দেখা যাচ্ছে আমি বলবো যারা অলরেডি কোনো একটা কোর্সে আছে, এফসিপিএস বা এমএস কোর্সে আছে বা হলো প্রিপারেশন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো তাদের এই যারা টেকনিক্যাল পার্টের প্রিপারেশনে তারা কিছুটা এগিয়ে আছে। আর আরও একটা যেটা বিষয়, যারা অলরেডি 45 বা হচ্ছে 46 এসব পরীক্ষার প্রিলিমিনারি দিয়েছে, তারা আবার দেখা যাচ্ছে জেনারেল পার্টে কিছুটা এগিয়ে আছে। তো যারা হলো এতদিন ধরে বিসিএসের প্রিপারেশন নিচ্ছিল, তাদের জন্য কিন্তু এই 100 যেটা নন টেকনিক্যাল পার্ট, এটা তাদের জন্য অ্যাডভান্টেজ। আবার যারা দেখা যাচ্ছে যে না, বিসিএসটা অনেক লম্বা জানি, এই জন্য তারা দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনে এতদিন প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য ওই টেকনিক্যাল পার্টটা তাদের জন্য অ্যাডভান্টেজ। কিন্তু তারা আগে পরবর্তীতে শিফট হয়ে আসতেছে, যেহেতু এটা একটা স্পেশাল বিসিএস, এটা একটা ভালো সুযোগ কাজে লাগানো। তো আমি বলবো যে মানে কারোর দেখা যাচ্ছে যে একদম হতাশ হওয়ার কিছুই নাই। আপনি 100তে এগিয়ে আছেন, সে আবার অন্য 100তে এগিয়ে আছে, এবং বাকি 100টা এখন আপনাদেরকে এফোর্ট দিতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটা কমন প্রবলেমটা বলে রাখি। আমি এটা বেশিরভাগ আমার ফ্রেন্ড, ইভেন আমার বোনের ক্ষেত্রেও দেখেছি, যে বেশিরভাগ মেডিকেল স্টুডেন্ট যেহেতু অনেক দিন ম্যাথ থেকে দূরে থাকে, ম্যাথ সাবজেক্টটা তো অনেক বেশি একটা উইকনেস ক্রিয়েট হয়ে যায়। তো আমি বলবো স্পেশাল বিসিএসের ম্যাথটা খুবই সহজ হয়। তো আপনি খুব বেশি একদম মানে ঘাবড়ে যে ম্যাথ করলেনই না, এটাও করবেন না। আবার ম্যাথ করতে করতে দিন রাত শেষ হয়ে যাচ্ছে, এটাও করবেন না। একটা মডারেট পরিমাণে ম্যাথ যদি প্র্যাকটিস করেন, কারণ ম্যাথের মার্কটা আমার পার্সোনালি মনে হয় একটা ধরা মার্ক, অর্থাৎ 10 মার্ক যদি আপনি ম্যাথ প্রিপারেশন নেন, 10-এ 10ও পাবেন। কিন্তু সেই জায়গায় জিকে বা ধরেন ইভেন আপনার সাবজেক্ট নলেজগুলো আপনি যদি সারাদিন ধরেও পড়েন, আপনি কোনোভাবে গ্যারান্টি দিতে পারবেন না যে এখানে 100তে 100 পাওয়া যাবে। তাই আমার কাছে মনে হয় ম্যাথ, তারপর ইংলিশ, এইসব সাবজেক্টগুলো আপনি একটা টাইম ফ্রেম ধরে, যেহেতু অনেকদিন ধরে প্রিপারেশন হয়তো নেওয়া হয়নি, তা আপনি টাইম ফ্রেম ধরে যদি প্রিপারেশন নেন, আশা করা যায় এটা খুব ভালো একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের সাজেশন। আশা করি আপনারা এই গাইডেন্সটা ফলো করে যদি প্রিপারেশনটা নেন, আপনাদের একটা বেশ ভালো প্রিপারেশন নেওয়া হবে। এটা ছাড়াও অনেক কিছু হয়তো আমরা টাচ করতে পারিনি। যদি সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানান, আমরা সেগুলো উত্তর করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।